বক্তব্য বিকৃতি করে পরিস্থিতি অস্থিতিশীল করেছে একটি মহল, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতাকারীদের খুঁজতে জনগণকে সহযোগিতার আহ্বান। নরসিংদী কারাগার থেকে পালানো আরেক জঙ্গি গ্রেফতার, লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার। এবং টার্গেট করে পুলিশ সদস্য স্থাপনায় বিএনপি জামায়াতের হামলা, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতিকে উস্কে দিয়েছে একটি মহল। এবারে নাশকতার ধরন ভিন্ন উল্লেখ করে ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে বসে ফোনে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তী। সাম্প্রতিক নাশকতায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন যেন এক ধ্বংসপুরী। নাশকতার ধ্বংসযজ্ঞে পুরোপুরি নষ্ট করেছে বিটিভি ভবন, অথচ এটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের আবেগ আর অনুভূতি। রামপুরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন ভবনের ধ্বংসযজ্ঞ। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তার বক্তব্যকে বিকৃত করে পরিস্থিতি উস্কে দিয়েছে একটি মহল। লন্ডন থেকে ফোনেও উস্কে দেয়া হচ্ছে প্রবাসীদের। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। লন্ডন থেকেই টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তার মানে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। সরকার প্রধান বলেন, বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছিল এবারের ধ্বংস চিহ্ন বলে দেয় ধরন পাল্টেছে তারা। 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করলো অগ্নি সন্ত্রাস, কিন্তু সেই পুরানো থেকে এবারে পুরানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। যারা এই ধ্বংসযজ্ঞ চালালো তাদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। বিশ্বে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। 96 থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের যে উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তার ক্ষতচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। 200 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এই রাষ্ট্রীয় গণমাধ্যমের। এখন 78 কোটি টাকা লাগবে এই সম্প্রচারকে আবার স্বাভাবিক রাখতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। সপ্তম দিনে কারফিউ শিথিলের সময় চলাচল করেছে দূরপাল্লার বাস। রাজধানীর রাস্তায় বেড়েছে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন। মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সপ্তাহ ছাড়ালো কারফিউ। কারফিউ শিথিলের সময়টা জুড়ে রাস্তাগুলোতে ছিল যানবাহনের চাপ। পরিবহন শ্রমিকদের ব্যস্ততা ছিল বাস টার্মিনালগুলোতে।
রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে ভিড় করেছেন অনেকেই। এই যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসতেছিল তাদের যে কত কষ্ট। কারফিউ চলছে, বাচ্চা নিয়ে বেরোতে আতঙ্ক লাগে, রাস্তাঘাটে গাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা সাধারণ জনগণ মোটামুটি দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এই ধরনের দেশে এই রকমের পরিস্থিতি আমরা চাই। সপ্তাহব্যাপী কর্মহীন থাকার পর কাজে ফিরতে পেরে খুশি পরিবহন শ্রমিকরা, তবে এখনও অনেকের মনে আছে আতঙ্ক। আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তা আমাদের আসলে এই কর্ম শিখছে, এইটা কোথায় যাব কি করবো কোন আতঙ্ক কাজ করতেছে। যাত্রী আছে মোটামুটি, খারাপ নাই, ভালো আছে। পরিস্থিতি হালকা স্বাভাবিক আছে, পুরো স্বাভাবিক আসেনি। দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষ চায় দ্রুত ফিরে আসুক কর্মপরিবেশ। রিক্সা চায়, কিন্তু অটো রিক্সার উপর নির্ভর, পা রিক্সা উঠতে চায় না, বুঝলেন? এই একটা জ্বালা। তারপর দোয়া করবেন আল্লাহ যেন এতে আল্লাহর কাছে খালি কোন মতো খালি ঋণটা শোধ করতে পারলে ইনশাল্লাহ বাড়ি চলে যাব, আর থাকতে চাই না এখানে। আমরা তো আসলে জব করি, তো আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, সুন্দরভাবে চলাফেরা করতে চাই। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর সতর্ক অবস্থান। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সাম্প্রতিক সহিংসতার সময় নরসিংদী কারাগার থেকে পালানো 9 জঙ্গির মধ্যে জুয়েল নামে আরও একজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, পালানো 826 কয়েদির মধ্যে এই পর্যন্ত 8 জন গ্রেফতার ও আত্মসমর্পণ করেছে 473 জন কয়েদি। জেলা কারাগার থেকে লুট হওয়া 50টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 20টি চায়না রাইফেল, 15টি রাইফেল এবং 10টি শটগান সহ 45টি অস্ত্র এবং 1091টি গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নরসিংদীতে সহিংসতার আলাদা 11টি মামলায় 185 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে আমরা জেলা পুলিশ, আমাদের 24 ডিবি টিম এবং সদর থানার টিম মিলে আরেকজন জঙ্গি জুয়েল ভূঁইয়াকে আমরা সেই গাজীপুরের কাপাসিয়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা গ্রেপ্তার করেছি। থানায় এবং কোর্টে সকল কিছু মিলে 481 জন এই হাজতে এ পর্যন্ত আমরা আমাদের কাছে কেউ আত্মসমর্পণ করেছে। আমরা এর মধ্যে 9 জন তাদেরকে গ্রেপ্তার করেছি। সব মিলে 481 জনকে আমরা হাই সিকিউরিটি যেটা কারাগার গাজীপুরে সেটাকে আমরা সেখানে প্রেরণ করেছি। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে বিএনপি জামায়াতে হামলা, ভাঙচুর, আগুনের শিকার হয়েছে নরসিংদীর 9টি সরকারি দপ্তর। পুড়িয়ে দেওয়া হয় শত কোটি টাকার সরকারি সম্পদ। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় সহ প্রশাসনিক বিভিন্ন স্থাপনা। হামলা ও ভাঙচুর থেকে রক্ষা পায়নি বেসরকারি প্রতিষ্ঠানও। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপের এই দৃশ্য নরসিংদীর বিভিন্ন সরকারি দফতরের। গত 19 জুলাই দুর্বৃত্তদের ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণতের পাশাপাশি স্থবির হয়ে পড়ে কর্মচঞ্চল এসব সরকারি কার্যালয়। এদিন আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগার, জেলা পরিষদ, হাইওয়ে থানা, পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, মাধবদী পৌরসভা কার্যালয়, মাধবদী ডাকঘর, কৃষি বিপণন কার্যালয় সহ আরও স্থাপনায়। পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেয় নাশকতাকারীরা। লাঠি ভিতরে ঢুকিয়া, তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকিয়া, যা আছে গ্লাস সব এই ভবনের একটা ভাঙ্গা করে না আগুন লাগা করা দিচ্ছে। আমাদের কৃষি বিপণন অধিদপ্তরে 300 থেকে 400 জন মানুষ এসে ভাঙচুর হামলা চালায়। পৌরসভার যা কিছু আছে প্রায় সব কিছুই নষ্ট হয়ে গেছে, ইলেকট্রনিক জিনিস কিছুই নেই। তাড়াতাড়ি সন্ত্রাসী বাহিনীর বিচার হোক, আমাদের পৌরসভার জরুরি অবস্থানে যেমন আগের মতো রূপ ধারণ করে ফিরে আসে। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত 20 কিলোমিটার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। রেহাই পায়নি ব্যক্তিগত অফিস, বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা। করা হয় লুটপাট। পুরাটা হোটেলেই মনে করেন যে ভাঙচুর করে যা কিছু ছিল সব নিয়ে গেছে, টিভিগুলা নিয়ে গেছে,
কিছু ভাঙচুর করে গেছে, এয়ার কোনের কম্প্রেসার নিয়ে গেছে। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে কি তাণ্ডব চালিয়েছে, 6 কোটি 2 লক্ষ টাকা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে, এর সাথে কোনোভাবেই সাধারণ শিক্ষার্থী জড়িত ছিল না। এটা কোনো অপশক্তির কাজ, এটা এই তাণ্ডব যারা চালিয়েছে তারা একেবারেই বর্বরচিত একটি তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে নরসিংদীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে জেলখানার গেট ভেঙে এইভাবে সকল কয়েদিদেরকে পালিয়ে যাওয়ার যে সুযোগ করে দিয়েছে, এটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই আমাদেরকে এটা আহত করেছে। আমরা সকলে কষ্ট পেয়েছি, যেটা কোনো ক্রমে কাম্য ছিল না, কারণ আন্দোলন থেকে সেটা একটা ভিন্ন রূপে কিন্তু রূপান্তরিত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি। পুলিশ বলছে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি, আমাদের ধারণার চেয়ে বেশি। সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমরা ক্ষয়ক্ষতির এই চিত্রটা আমরা নিরূপণের কাজ করছি। ফাইনালাইজড এখনো হয়নি, তবে আমরা বুঝতে পারছি সেটা আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। এবারের যে আক্রমণ, তাদের মূল টার্গেট ছিল এই পুলিশ, তার পাশাপাশি সরকারের যত স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেগুলোতে আমাদের প্রতিটি থানায় প্রায় তারা আক্রমণ চালাতে চেষ্টা করেছিল। হামলা ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনায় 11টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 164 জনকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টার্গেট করে পুলিশ সদস্য ও স্থাপনায় হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। এই সন্ত্রাসীদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যদিকে চিকিৎসকরা বলছেন মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সুস্থ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামাতের কয়েকদিনের হামলায় রাজধানীতে আহত হন 371 জন পুলিশ সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 282 জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 89 জন। সেদিনের সহিংসতা ও বর্বরচিত হামলার কথা মনে করে এখনও আটকে উঠছেন রামপুরা ও যাত্রাবাড়িতে আহত পুলিশ সদস্যরা। রামপুরা ফাঁড়ির পুলিশ 2 জনে করে গেছি, পরে আইসা হেলমেট নিয়ে মাথার উপরে এইখানে একটা বাড়ি মারছে, তারপরে তো রড আর লাঠি মাটি দিয়ে বাড়ির উপরে বাড়ি, পরে আমার শটগান ছিল, গুলি ছিল, এগুলো সব নিয়ে গেছে। বেশ কয়েকজন পোলাপান আইসি আমার কাছে এটি পুলিশ পাইছি। আমার হাতে আবার একটা শপিং ব্যাগ ছিল, ওটার মধ্যে আমার শার্ট ছিল, ইউনিফর্মের শার্টটা ছিল আমার ভিতরে। ওটা পায়ে দেখে আর আমি বুঝে ওঠার আগেই মনে করেন যে আমাকে লাঠি সোটা দিয়ে মাথায় আঘাত করে ফার্স্টেই বেশ কয়েকটা আঘাত করার পরে আমি পড়ে যাই। আমি পড়ে করে তারা এলোপাতারিয়াভাবে আমাকে মারে। তবে সুস্থ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় দৃঢ় মনোবল অটুট আছে তাদের। পুলিশের মনোবল কেমন ভাঙবে, আসি আমরা থাকবো ইনশাল্লাহ। পুলিশরা আসলে তাদের একটা স্পেশাল ট্রেনিং তো তাদের থাকে, যে আসলে তারা কিন্তু একটু শক্তই হয়ে যায় মন থেকে। চিকিৎসকরা বলছেন দীর্ঘ চিকিৎসা লাগলেও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন সবাই। মাথায় আঘাতপ্রাপ্ত যে রোগীগুলো আছে তাদেরকে তো আমরা প্রাথমিকভাবে সেলাই করে দেওয়া হয়েছে, এবং যাদেরকে ছুরি আঘাত করা হয়েছে মাথার মধ্যে, তাদের কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল। সেটাও আমরা আশা করতেছি সময় লাগবে, প্রায় মাসখানেক। দ্বিগুণ মনোবলে দেশ সেবায় যুক্ত এখনকার প্রত্যেক পুলিশ সদস্য, বলছে ডিএমপি। জামাত এবং বিএনপি যাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে, তাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল পুলিশ এবং পুলিশ স্থাপনা। আমার যে পুলিশ সদস্যরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও রাজারবাগ পুলিশ হসপিটালে, যাদের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, তারা এখন বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের যেই স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা আমরা বুকে ধারণ করে আমাদের প্রত্যেকটি সদস্য দ্বিগুণ অনুপ্রেরণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্রকে অবশ্যই আইনগতভাবে আমরা মোকাবেলা করব। নাশকতাকারীদের ঢাকায় থাকতে না দেওয়ারও হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের। জামাত এবং বিএনপির যে পর্যায়ে নেতাই হোক না কেন অথবা কর্মী হোক না কেন, একজনকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেয়ার করবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার ৫% সুবিধা কারা পাবে তা স্পষ্ট করে জানতে আপিল বিভাগে রিভিউ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দুপুরে নরসিংদীর পাঁচদোনায় সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন মন্ত্রী। পরে আলোচনা সভায় তিনি বলেন, এই বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়া হবে। আমরা অভিনন্দন জানাই মুক্তিযোদ্ধাদের গোটা বাদ দিয়েছে, আমরা সেটা মেনে নেই, অভিনন্দন জানাই। কিন্তু কারা পাবে সে ব্যাপারে মুক্তিযোদ্ধাদের মতামত দয়া করে মহামান্য আদালত সেটা শুনবেন, আমরা ইনশাআল্লাহ সে ব্যবস্থা করব। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপে অতি জোয়ারের পানিতে প্লাবিত ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে। ফেরিতে উঠতে নামতে পারছে না যানবাহন। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ব্যাহত ফেরি চলাচল, ভোগান্তিতে ট্রাক চালক, শ্রমিক ও যাত্রীরা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট। দিনে শতাধিক যানবাহন মেঘনা নদী পারাপার করে 5টি ফেরি। যানবাহন ফেরিতে ওঠানামায় ইলিশায় রয়েছে হাই ওয়াটার ও লো ওয়াটার ঘাট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে মেঘনা নদী উত্তাল থাকায় ফেরিতে লক্ষ্মীপুর থেকে ইলিশা আসতে যানবাহনগুলোর সময় লাগছে বাড়তি 3-4 ঘন্টা। আবার দুপুর হলেই অতি জোয়ারের পানিতে তলিয়ে থাকছে ইলিশার হাই ওয়াটার ঘাটটি। ফলে ভোলা প্রান্তে লোড আনলোড দেরিতে হচ্ছে আরও কয়েক ঘন্টা। এদিকে গাংওয়ে ডুবে নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না ফেরিও। দুপারেই 3 দিন ধরে পারাপারের অপেক্ষায় ঘাটে বসে আছে অর্ধশতাধিক যানবাহন। ভোগান্তিতে পরিবহন চালক ও এই রুটে চলাচলকারী যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা গাড়িতে আটকে থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল সহ অন্য পণ্য। আমরা শোষণীয় আছি, গাড়ে কোনো ফেরি পানির জন্য যাইতে পারতেছি না। কখন যাই না যাই কোনো ঠিক ঠিকানা নাই। বাজার না ধরতে পারি তাহলে আমাদের লোকসান হয়ে যাবে। নদীর পানির জোয়ারের যে চাপ, পানি চাপের কারণে আমরা ফেরিতে উঠতে পারতেছি না। কখন উঠবে ফেরিতে আর কখন যাব গন্তব্যে। গরুলে আইজিএমপি সিটা আনতে যাবো, জোয়ারের পানির জন্য ফেরিতে আনতে ছাড়তে পারতেছে না। জোয়ারের পানি কমলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হতে আশাবাদী বিআইডব্লিউটিসি। ইলিশা ফেরিঘাটে তেমনি লক্ষ্মীপুর ফেরিঘাটেও এই একই অবস্থা। এতে আমাদের 6 ঘন্টা প্রায় 12 ঘন্টা আমরা সার্ভিস দিতে পারতেছি না। অতি জোয়ারের পানি বাড়লেও ফেরিতে যানবাহন ওঠানামার ব্যবস্থা চান সবাই। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। কুমিল্লা শহর জুড়ে বেড়েছে ইজি বাইকের সংখ্যা। যখন তখন সৃষ্টি হয় যানজটের, ভোগান্তিতে পড়েন শহরবাসী। মাঝে মাঝে ঘটে দুর্ঘটনাও। নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেয় ক্ষোভ বেড়েছে ভুক্তভোগীদের। সব মিলিয়ে চরম দুর্ভোগে নগরবাসী। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেশি দিন আগের কথা নয়, কুমিল্লা পরিচিত ছিল রিকশার নগরী হিসেবে। তবে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে ইজি বাইক, মিশুক, ব্যাটারি চালিত অটোরিকশা। দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। যত্রতত্র গড়ে তোলা হয়েছে স্ট্যান্ড। হরহামেশাই সৃষ্টি হচ্ছে যানজটের। এদের জন্য যে পরিমাণ প্রয়োজন এবং স্থান সংকুলান মানুষ মিলে একটা অনেক বেশি হচ্ছে ইজি বাইক এবং অটোরিকশা। দেবিদ্বার চান্দিনা থেকে রুগী নিয়ে আসার সময় তারা এগুলোতে উঠে, ওঠার পর দেখা গেছে এগুলো নিয়ে হাসপাতাল যাচ্ছে অনেক টাইম থেকে, অনেক সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। যানজট তো এরকম অবস্থা, যেখানে সেখানে দাঁড়ো করাই না, যেখানে মাঝ রাস্তার মধ্যে দাঁড়ো করাই তারা একটা প্যাসেঞ্জার নেওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়ায়। নগরবাসীর অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে ইজি বাইকের সংখ্যা বেড়ে চললেও নেই পদক্ষেপ। সড়কে এলোপাতারি করে রাখা হচ্ছে অটোরিকশা। প্রশিক্ষণ ছাড়াই ইজি বাইক নিয়ে রাস্তা নামায় ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও। যারা চালকরা আছে তাদের কোনো সচেতনতা নাই, তারা কোনো প্রশিক্ষণ নাই, তারা যাচ্ছে তাই, মানে যার যা মতো ইচ্ছে মতো তারা এই গাড়িগুলো চালায়, যার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এবং আমি নিজেও অনেকটা পঙ্গুই, আমি এখনো হাঁটতে পারি না। বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট করে মানুষের গাড়ি ঘোড়া ভেঙে ফেলছে, ওদেরকে কিছু বলাও যাচ্ছে না, ওদের কোনো বৈধ চালানোর কোনো পারমিট নাই। তবে ট্রাফিক পুলিশ বলছে অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণে
ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে আমরা যে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি বা করব সেগুলো যদি আমরা সকলে মিলে সুন্দরভাবে সমন্বয় সাধন করে করতে পারি, আমি বিশ্বাস করি কুমিল্লা শহরের যে ট্রাফিক জ্যামের যে অবস্থা আছে সেটি অনেক বেশি লাঘব হবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে। ইজি বাইকের সংখ্যা নিয়ন্ত্রণে বেশ কয়েকবার কর্মসূচি নিয়েছিল সিটি কর্পোরেশন, তবে সেগুলো অজ্ঞাত কারণে আলোর মুখ দেখেনি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বিজিবি পাহারায় চলাচল শুরু করেছে জ্বালানি তেলবাহী ওয়াগন ট্রেন। চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ওয়াগন নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় ট্রেন। রাজধানী ঢাকা ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে ট্রেনগুলো চলাচল করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ জুড়ে নাশকতার হামলায় বন্ধ হয়ে যাওয়া জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু করেছে। কেউ নাশকতার চেষ্টা করলে সাথে সাথে তা প্রতিহত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাঙামাটিতে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এক শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকালে শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকার করাতকল ঘাটে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সকাল 11:30টার দিকে 3 বন্ধু এডিশন সাহা, অর্ণব চৌধুরী ও শিবম দাস কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের 3 জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বক্তব্য বিকৃত করে পরিস্থিতি অস্থিতিশীল করেছে একটি মহল, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতাকারীদের খুঁজতে জনগণকে সহযোগিতার আহ্বান। নরসিংদী কারাগার থেকে পালানো আরেক জঙ্গি গ্রেফতার, লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার। এবং টার্গেট করেই পুলিশ সদস্য স্থাপনায় বিএনপি জামায়াতের হামলা, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।